আমরা দ্বিতীয় লেকচার শুরু করব। কোর্সটার নাম হচ্ছে ফেজ ডায়াগ্রামস ইন সিঙ্গেল কম্পোনেন্ট অ্যান্ড বাইনারি সিস্টেমস। আমরা যে প্রথম লেকচারে দেখেছি যে ফেজ ডায়াগ্রাম ডেফিনিশনটা কীরকম, এবং আমরা এক্সাম্পল দিয়েছিলাম সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমে ওয়াটারের, আর বাইনারি সিস্টেমে আমরা দেখেছিলাম কপার নিকেল সিস্টেম। আমরা বেশি আলোচনা করিনি, কিন্তু আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম যে ফেজ ডায়াগ্রাম actually a graphical representation of different phase or phases appearing in a system as a function of system variables, temperature, pressure or অথবা composition. আমরা যেহেতু টেম্পারেচার, প্রেশার এবং কম্পোজিশন কেন নিচ্ছি, কারণ আমরা দেখব যে আমাদের যতটুকু ডিসকাশন হবে তাতে কিন্তু এই তিনটে ভেরিয়েবল উড বি এনাফ, এবং সেটাই আমাদের পুরোটা জানতে সাহায্য করবে। এবং এই সিস্টেম ভেরিয়েবলগুলো কিন্তু বেসিক্যালি নাথিং বাট থার্মোডাইনামিক্স ভেরিয়েবল। এবং ওখানে আমরা দেখেছিলাম যে ডিফারেন্ট জোন কিভাবে ফর্ম হচ্ছে, ডিফারেন্ট জোন কিভাবে দেখানো যাচ্ছে ফেজ ডায়াগ্রামে, এবং ফেজ ট্রান্সফরমেশনটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পেলাম যে সিস্টেম ভেরিয়েবলগুলো কিভাবে চেঞ্জ করলে বিভিন্ন জোনে পৌঁছানো যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং এটাও দেখেছি যে ফেজ ডায়াগ্রামে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মেটেরিয়াল ডেভেলপমেন্টে, মেটেরিয়াল ডিজাইনিংয়ে, হিট ট্রিটমেন্টে, প্রসেসিংয়ে, এবং ফাইনাল যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পারফরমেন্স এবং ওভারঅল ডেভেলপমেন্ট অফ মেটেরিয়ালস ফর ইটস ইউজ। কারণ হিউম্যান ডেভেলপমেন্ট আমাদের সবসময় ড্রাইভ করেছে যে মেটেরিয়াল নেব, মেটেরিয়াল বানাবো, এবং সেগুলো আমাদের জীবনটাকে যেন সাহায্য করে, হেল্প করে। ঠিক আছে, সেটাই আমাদের প্রধান একটা শর্ত মেটেরিয়াল ডেভেলপমেন্টে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ফেজ ডায়াগ্রামে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটুকুও দেখেছি যে ফেজ ডায়াগ্রামটা কী করে হলো আর কি, মানে প্রথম ফেজ ডায়াগ্রাম হিস্ট্রি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ব্ল্যাক স্মিথরা কিন্তু প্রথম একটা প্রিমিটিভ ফেজ ডায়াগ্রাম ইন আয়রন কার্বন সিস্টেম বোঝাতে পেরেছিলেন, মানে অন দ্য বেসিস অফ কালার। ওকে, তখন তো আর এটা জানা ছিল না যে ফ্রি এনার্জি কী হয়, কীভাবে ফ্রি এনার্জি ডায়াগ্রাম ডেভেলপ করে, সেগুলো কিন্তু জানা গেছে যখন আমরা দেখলাম বেশ কিছু গ্রেট মাইন্ডস, যেমন গিবস থেকে শুরু করে, মেয়ার থেকে শুরু করে, তারা যখন ফর্মালি ফেজ ডায়াগ্রামটাকে নিয়ে এলেন, এবং তখন আমরা দেখলাম যে মডার্ন সায়েন্স অফ ফেজ ডায়াগ্রাম ডেভেলপ হলো, এবং সেখানে কিন্তু গিবসের অবদান অসাধারণ। ওকে, সেই গিবসের অবদান বোঝাতে গেলে এই গিবস হচ্ছে নাথিং বাট JW গিবস। 1876-এ কিন্তু উনি প্রথম ফেজের ডেফিনেশনটা দিলেন, এবং গিবসে কিন্তু আরও একটা জিনিস দিলেন, সেটা হচ্ছে ফেজ রুল, কি ইকুইলিব্রিয়াম যখন মেনটেন হয় মাল্টিফেজ সিস্টেমে, তখন সেই ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য আমাদের কতগুলো ভেরিয়েবল লাগবে। ওকে, এবং মিনিমাম নাম্বার অফ ভেরিয়েবল যেটা আমাদের সিস্টেমটাকে বোঝাতে হেল্প করবে। ওকে, সেইটাও নিয়ে এলেন উনি, কিন্তু ফেজের ডেফিনেশনটা কিন্তু প্রথম উনি দিলেন, গিবস দিলেন, এবং সেই গিবস থেকে আমরা একটা ফ্রি এনার্জি পেলাম, সেটার নাম হচ্ছে গিবস ফ্রি এনার্জি জি, হুইচ ইজ ক্যাপিটাল জি। সেই জিটাকে আমরা কিন্তু খুব বেশি করে ইউজ করব ফর, মানে ফেজ ডায়াগ্রামটাকে আরও বেশি করে জানার জন্য। ফাইন, কিছু ডেফিনিশন নেব এবারে। আমাদের ফেজ ডায়াগ্রাম জানার জন্য কিছু বেসিক ডেফিনিশনের দরকার পড়বে, বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার পড়বে। যেমন সিস্টেম জানতে হবে, সিস্টেমের মধ্যে বিভিন্ন সিস্টেম হয়, যেমন আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম। সেরকমই আমাদের ডিফারেন্ট প্যারামিটার্স, ডিফারেন্ট ভেরিয়েবলস যেটা আমরা নেব, যেটাকে আমরা থার্মোডাইনামিক্স ভেরিয়েবলস ধরবো, সেখানে আমাদের জানতে হবে যে ডিফারেন্ট প্যারামিটার, যেমন ইন্টেন্সিভ প্যারামিটার, এক্সটেন্সিভ প্যারামিটার, সেটাও আমরা বুঝবো অল্প করে, এবং সেখান থেকে আমরা ইকুইলিব্রিয়ামটাকেও ধরার চেষ্টা করব, এবং এখানে ইকুইলিব্রিয়াম বলতে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ধরব, এবং সেই ইকুইলিব্রিয়াম ব্যাপারটাকে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, এবং ইকুইলিব্রিয়াম যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ফেজ ডায়াগ্রাম বোঝা যাবে না। ওকে, তা আমরা ইকুইলিব্রিয়াম কিছুটা বোঝার চেষ্টা করব, এবং সেখানে আমাদের কিন্তু থার্মোডাইনামিক্স লগুলোকে নিতে হবে। আমি কিন্তু থার্মোডাইনামিক ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লগুলো কিন্তু ডিটেলে আমরা ডিসকাশন করব না, সেখান থেকে কিছু কিছু অংশ আমি স্টিচ করব, জুড়ে একটা
পার্টিকুলার ইকুয়েশনে নিয়ে আসবো, সেই ইকুয়েশনটা কিন্তু আমরা জি দিয়ে এক্সপ্রেস করব, হুইচ ইজ গিভস ফ্রি এনার্জি। সেই ইকুয়েশনটা কিন্তু আমাকে গাইড করবে ফেজ ডায়াগ্রাম ড্র করতে, এবং ফেজ ডায়াগ্রাম ড্র করার সময় কিন্তু আমাদের কন্টিনিউয়াস কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে ধরে রাখতে হবে। ইকুইলিব্রিয়াম থেকে বেরিয়ে গেলে কিন্তু ফেজ ডায়াগ্রাম ড্র করা যাবে না, সেটাই আমি বারবার বোঝাতে চাইছি। ওকে, তা আমরা ফেজ ডায়াগ্রামের বোঝার আগে কিছু কিছু ডেফিনিশন, কিছু কিছু কন্ডিশন, কিছু কিছু টার্মস আমরা বোঝার চেষ্টা করি। লেকচার 2তে যেটা আমরা করব সেটা হচ্ছে ডেফিনিশন অফ ইম্পর্টেন্ট টার্মস, আন্ডারস্ট্যান্ডিং থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ওকে, যদি লেকচার 2তে আন্ডারস্ট্যান্ডিং অফ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটা পুরো করতে না পারি, তাহলে আমরা কিন্তু থার্ড লেকচারে ওটাকে নিয়ে যাব, ওই ডিসকাশনটাকে কন্টিনিউ করব। ওকে, তা যখনই আমরা ডেফিনিশন অফ ইম্পর্টেন্ট টার্মস নেব ফেজ ডায়াগ্রামে, তখন ফার্স্ট যে ডেফিনিশনটা আসবে সেটা হচ্ছে ফেজ, কারণ ফেজ ডায়াগ্রাম শুরুটাই ফেজ দিয়ে। তা আমরা ফেজের ডেফিনিশনটা নেওয়া যাক। এই ফেজ ডায়াগ্রামের ডেফিনিশনটা আমি চাইছি যে গিবসের যে ডেফিনিশনটা প্রথম উনি ফেজের ডেফিনিশনটা নিয়ে এলেন, ফেজের কনসেপ্টটা নিলেন, সেটা আমি ভার্বাটিম লিখতে চাইছি। ওকে, সেটা হচ্ছে So this is typical statement by Gibbs where he first introduced phase. এখানে বোঝা যাক যে কি বলতে চেয়েছেন উনি, যে ডিফারেন্ট হোমোজিনিয়াস বডিজ, এই হোমোজিনিয়াস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে উনি বলতে চাইছেন যে এনি সেট অফ কম্পোনেন্ট সাবস্ট্যান্সেস, ঠিক আছে, একটা পার্টিকুলার হোমোজিনিয়াস বডি, একটা সিস্টেমে হয়তো দেখা যাচ্ছে সিস্টেমটা ডেভেলপ করছে মাল্টি কম্পোনেন্ট সিস্টেম, যেমন কপার আছে, নিকেল আছে, আয়রন আছে, কিংবা অ্যালুমিনিয়াম সিস্টেমে দেখা গেছে যে অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, টিন আছে, এগুলো থাকতে পারে। স্টিলে দেখা যাবে যে আয়রন আছে, কার্বন আছে, ম্যাঙ্গানিজ, সিলিকন, দেন উই ক্যান হ্যাভ chromium, we can have molybdenum, we can have vanadium, niobium, all those components would be there, এবং সেই কম্পোনেন্টগুলো মিক্স করে একটা হোমোজিনিয়াস বডি তৈরি করতে পারে, কিংবা মাল্টিপল হোমোজিনিয়াস বডি তৈরি করতে পারে। মানে ধরা যাক আয়রন সিস্টেমে একটা ফেরাইট ফেজ তৈরি হলো, সেই ফেরাইট ফেজে কিন্তু আমি সবকটা এলিমেন্টই দেখতে পাবো। অবশ্য কম্পোজিশন অফ এভরি এলিমেন্ট in ferrite phase or in other phase can be different, but শুধু যদি ফেরাইট ফেজটা ধরি তাহলে কিন্তু সেখানে কিন্তু কম্পোজিশনটা সেম হবে। অল দোজ এলিমেন্টস, মানে যতগুলো এলিমেন্টস এই ফেরাইটে থাকবে, ফেরাইট ফেজটাতে থাকবে, সেখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে আমি যদি ফ্র্যাকশন অফ দোজ এলিমেন্টস দেখি ইন ফেরাইট, সেটা কিন্তু সেম হবে। ওকে, এবং দ্যাট মিন্স একটা পার্টিকুলার হোমোজিনিয়াস বডি, সেটা মধ্যে একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর থার্মোডাইনামিক ভেরিয়েবল কন্ডিশনস, সেটা কিন্তু চেঞ্জ করবে না, ঠিক আছে। এবং সেই পার্টিকুলার ফেজটা একটা পার্টিকুলার স্ট্রাকচার হবে, এবং সেটা কিন্তু আমি ফিজিক্যালি বুঝতে পারবো যে এইটা ওইখানে তৈরি হয়েছে আর কি, ওই সিস্টেমে তৈরি হয়েছে, ঠিক আছে। সে তখন কিন্তু সেই পার্টিকুলার হোমোজিনিয়াস বডিকে কিন্তু
আমরা একটা টার্ম দিয়ে ডিসাইড করতে পারি, সেটা হচ্ছে ফেজ। সেটাই গিবস বলতে চেয়েছেন, এবং সেটাই কিন্তু খুব সরল ভাষায় বলতে গেলে আমরা অন্যভাবে বলতে পারি। এইটাকে বলতে পারি, এটা গিবসের, এটাকে অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি ফিজিক্যালি ডিস্টিংক্ট, chemically homogeneous part of a system, সেটাই কিন্তু ফেজ। ঠিক আছে, যেমন ধরা যাক আমি একটা মাইক্রোস্ট্রাকচার দেখছি, এখানে কিন্তু যদি আমি ফেরাইট এবং অস্টেনাইট দুটো ফেজ থাকে স্টিলের মধ্যে, তাহলে এখানে যে কম্পোজিশনটা হবে সেই কম্পোজিশনটা এখানেও সেম হবে, এখানেও সেম হবে, এখানেও সেম হবে, এখানেও সেম হবে ওই পার্টিকুলার ফেজের মধ্যে। সিমিলারলি অস্টেনাইট ফেজের মধ্যে এখানেও সেম হবে, এখানেও সেম হবে, সব জায়গায় কিন্তু সমান হবে। দ্যাট মিন্স কেমিক্যালি হোমোজেনিয়াস, কম্পোজিশন সেম ইন এ পার্টিকুলার ফেজ। এখানে তার মানে দুটো ফেজ হচ্ছে, দিস ইজ ফেজ 1 and this is phase 2. ওকে, এবং ফিজিক্যালি ডিস্টিংক্ট, ফিজিক্যালি ডিস্টিংক্ট কী করে? ফেরাইট এবং অস্টেনাইট কিন্তু আমরা দেখব পরে যে যদি ভালো করে ডিফারেন্ট এজেন্ট ইউজ করি, ফেরাইটটা একভাবে এজ করে, অস্টেনাইট একভাবে এজ করে, তাহলে আমরা ডিস্টিংক্টলি বুঝতে পারবো যে কোনটা একটা ফেজ আর একটা ফেজ কোনখানে আছে। ঠিক আছে, সেটা হচ্ছে ফিজিক্যালি ডিস্টিংক্ট অ্যান্ড কেমিক্যালি হোমোজিনিয়াস পার্ট অফ এ সিস্টেম, সেটাই কিন্তু এখানে বলা আছে। এবং যখনই এই সিস্টেমটাকে ডেভেলপ করুন, সেটা কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার, প্রেশার অর কম্পোজিশনে স্টেবল হবে। ওকে, এবারে যদি এটা আনস্টেবল হয় তাহলে দেখব যে অন্য একটা যে স্টেবল কন্ডিশন যেটা থাকার কথা সেখানে কিন্তু রিচ করবে ফাইনালি। ঠিক আছে, সেটা আমরা পরে ডিসকাস করব যখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসবো। ঠিক আছে, তার মানে ফিজিক্যালি ডিস্টিংক্ট, কেমিক্যালি হোমোজিনিয়াস পার্ট অফ এ সিস্টেম। এবং যখনই আমরা পার্ট বলছি, দ্যাট মিন্স এটা হচ্ছে টোটাল সিস্টেম। টোটাল সিস্টেমের মধ্যে দুটো পার্ট, এবং সেই দুটো পার্টকে আমরা কী করে বুঝছি? একটা বাউন্ডারি দিয়ে বুঝতে পারছি। এই বাউন্ডারিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাউন্ডারি না থাকলে কিন্তু ফেজটা ডিস্টিং করা যাবে না। ঠিক আছে, তার মানে এই পার্ট কথাটার মানে হচ্ছে যে ইট উইল বি সেপারেটেড ফ্রম রেস্ট অফ দ্য পার্টস অফ দ্য সিস্টেম, এবং সেই সেপারেশনটা একটা বাউন্ডারি লেয়ার দিয়ে ইন্ডিকেট করবে। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের ফেজ বলে, এটাকে হচ্ছে ফেজের ডেফিনিশন। এই ফেজ দিয়েই কিন্তু আমরা চলতে থাকবো। ওকে, এবং এখানে আরও কিছু ডেফিনিশন আমরা নেব, এটা হচ্ছে ফেজের ডেফিনিশন, এবং আমরা তখন আসবো সিস্টেমের ডেফিনিশন। ওকে, সিস্টেম দেখা যাক কীভাবে ডিফাইন করা যায়। সিস্টেম হচ্ছে পার্ট অফ দ্য ইউনিভার্স। ওকে, অ্যান্ড দিস ইজ এ পার্ট, whenever we are saying part of the universe, then it must be having a boundary separated by a boundary from its surrounding. This is system. Okay, এখানে আরেকটা জিনিস দেখা যাক, এখানেও এগেইন দিস বাউন্ডারি টার্ম ইজ কামিং আপ। এই বাউন্ডারিটা কিন্তু ইমাজিনারি বাউন্ডারিও হতে পারে। ঠিক আছে, এবং রিয়েল বাউন্ডারিও হতে পারে। যেমন ধরা যাক আমি কীরকম করে বলতে চাইছি, মনে করো একটা এখানে আমি একটা ইমাজিন করছি যে একটা কিউব তৈরি হচ্ছে সিস্টেমে, একটা ঘরের মধ্যে। আমি কিউবটা বানিয়েছি, সেই কিউবটা একটা পার্টিকুলার ডাইমেনশন আছে, পার্টিকুলার শেপ হচ্ছে কিউব শেপ, এবং সেই কিউবটা কিন্তু আমি যদি ভিজুয়ালাইজ করি তাহলে কিন্তু একটা বাউন্ডারি না থাকলে ওটাকে ভিজুয়ালাইজ করতে পারবো না, সেটা কিন্তু একটা ইমাজিনারি বাউন্ডারি দিয়ে বোঝানো যাচ্ছে। কিন্তু মোস্ট অফ আওয়ার সিস্টেমস, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সিস্টেমস, দে মাস্ট বি হ্যাভিং আ রিয়েল বাউন্ডারি। যেমন ধরা যাক আমি একটা পিস্টন নিলাম, এবং পিস্টনটা একটা সিলিন্ডারের মধ্যে রয়েছে, এবং সেই সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে। ঠিক আছে, এখানে এরকম একটা পিস্টন আছে, এবং সেইটা একটা সিলিন্ডারের মধ্যে
আসা যাওয়া করে, উপর নিচ করে। ওকে, এখানে একটা লোড দেওয়া যেতে পারে অথবা লোড রিলিজ করা যেতে পারে, আর এখানে একটা গ্যাস আছে, কিছু মোলস অফ গ্যাস আছে, এবং বাইরে দ্যাট মিন্স দিস ইজ মাই বাউন্ডারি। Outside of it is surrounding, or inside of it this particular cylinder is nothing but system, and system plus surrounding এটা যদি জুড়ে দিই তাহলে আমি ইউনিভার্স পাচ্ছি। ঠিক আছে, এটা সিস্টেমের ডেফিনিশন। এবং যদি আমি সিস্টেমের মধ্যে অনেক কিছু হতে পারে, যেমন আইসোলেটেড সিস্টেম, open system, we can have closed system. Closed system, open system এবং isolated system জানতে গেলে আমাদের কিন্তু বাউন্ডারি সম্বন্ধে আমাদের কিন্তু আন্দাজ থাকা খুব জরুরি, আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব জরুরি। এই বাউন্ডারিটা বিভিন্ন রকম বাউন্ডারি হতে পারে। একটাকে বাউন্ডারিকে বলে ডায়াথার্মাল বাউন্ডারি, it can be adiabatic boundary, ওকে, দুটো টাইপের হতে পারে। ডায়াথার্মাল বাউন্ডারি হচ্ছে সেটাই which allows মানে হিট ট্রান্সফার পসিবল, কিন্তু মাস ট্রান্সফার নট পসিবল। অ্যাডিয়াবেটিক বাউন্ডারিতে হিট অ্যান্ড মাস ট্রান্সফার দুটোই পসিবল নয়। এই বাউন্ডারি আমাকে ডিসাইড করে এটা আইসোলেটেড সিস্টেম হবে না ক্লোজ সিস্টেম হবে। আইসোলেটেড সিস্টেম হ্যাজ অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, দ্যাট মিন্স এটা না পারে মাস এক্সচেঞ্জ করতে, না পারে হিট এক্সচেঞ্জ করতে। হিট অর মাস দুটোই এক্সচেঞ্জ করতে পারে না। ওকে, এবং এটা একটা অ্যাডিয়াবেটিক বাউন্ডারি থাকে। ক্লোজ সিস্টেমে কিন্তু হিট এক্সচেঞ্জ পসিবল, but mass exchange not possible. Okay, আর ওপেন সিস্টেমে মাস এবং হিট দুটোই ট্রান্সফার হতে পারে। Okay, দুটোই এক্সচেঞ্জ পসিবল। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স when you consider isolated, closed এবং ওপেন সিস্টেম। ইন্টারেস্টিংলি আইসোলেটেড সিস্টেম কিন্তু ইকুইলিব্রিয়াম বোঝার জন্য খুবই জরুরি, এবং পরে আস্তে আস্তে দেখব যে আইসোলেটেড সিস্টেম কেন জরুরি, কেন ইকুইলিব্রিয়াম বোঝা যায় আইসোলেটেড সিস্টেম দিয়ে। ওকে, তা এগুলো হচ্ছে সিস্টেমের ডেফিনিশন। এবারে যদি আমরা দেখি প্রপার্টিজ অফ এ সিস্টেম। ওকে, প্রপার্টিজ বলতে এটা সিস্টেম হয়ে গেল, প্রপার্টিজ এগুলো হচ্ছে একটা মেজারেবল as well as physical attributes or characteristics. মেজারেবল এবং ফিজিক্যাল অ্যাট্রিবিউটস আর ক্যারেক্টারিস্টিক্স যেমন কীরকম? টেম্পারেচার, প্রেশার, ভলিউম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভিসকোসিটি, দোজ আর দ্য প্রপার্টিজ or the parameters. Okay, এবং সেই ভেরিয়েবলগুলো কি, এবং কম্পোজিশন অফ কোর্স, all those variables or properties can actually
define the system. Defined system মানে আমি একটা সিস্টেম কনসিডার করলাম, সেই সিস্টেমেই যেমন আমি এই সিলিন্ডারটাকে ধরলাম, এখানে যদি আমি প্রেশারটাকে ফিক্স না করি, প্রেশারটা সম্বন্ধে না জানি, টেম্পারেচার সম্বন্ধে না জানি, কতটা গ্যাস আছে যতটুকু অতটা যদি, এবং মাস অফকোর্স, আই মিস দ্যাট টার্ম, মাস, কতটা মাস আছে আমি যদি না জানি, তাহলে আমি সিস্টেমটা সম্বন্ধে কিছু জানতে পারবো না। যেমন কোনো একটা ফিজিক্যাল এন্টিটিকে বুঝতে গেলে আমাকে তার ডাইমেনশন জানতে হবে, তার ভলিউম জানতে হবে, তার মধ্যে কি আছে সেটা জানতে হবে, তার ক্যারেক্টারিস্টিকগুলো কী কী, সে কীভাবে ইন্টারঅ্যাক্ট করছে সারাউন্ডিংয়ের সঙ্গে, ওইগুলো যদি আমরা জানতে না পারি তাহলে আমরা ওই এন্টিটি সম্বন্ধে কিছুই বুঝতে পারবো না। এখানে ডিফাইন করার মানে হচ্ছে জানা, যে আমরা কিভাবে সিস্টেমটাকে জানবো, মানে সিস্টেম জানার জন্য, অর আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম। ডিফাইনের থেকে বেটার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এবং এই প্রপার্টিজ আবার দুটো টাইপের হয়, একটা হচ্ছে এক্সটেন্সিভ আর একটা হচ্ছে ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ হচ্ছে যে সাইজের ওপর ডিপেন্ডেন্ট ওই প্রপার্টিটা। ওকে, সাইজ মানে ধরা যাক মাস, সেই মাসটা কিন্তু আমি যদি, অথবা ভলিউম, ওকে, আমি একটা পার্টিকুলার ব্লক অফ মেটাল, ঠিক আছে, কতটা আছে সেটা জানার জন্য কিন্তু আমি ওজন করব, তাই তো, এবং সেটা যদি আমি ভলিউমটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু ওজনটা বেড়ে যাবে, তাই তো। তার মানে ওজনটা হচ্ছে সিস্টেম সাইজের ওপর ডিপেন্ডেন্ট এবং ভলিউমটা হচ্ছে সিস্টেম সাইজের ওপর। আমি ভলিউম দেখে বলতে পারি কতটা ছোট কতটা বড়। তারপরে এটা হচ্ছে সিস্টেম সাইজ ডিপেন্ডেন্ট, যেমন মাস, ভলিউম এটসেট্রা। আমরা পরে দেখব যে গিবস ফ্রি এনার্জিও কিন্তু সিস্টেম সাইজের উপর ডিপেন্ডেন্ট, কারণ গিবস ফ্রি এনার্জি আমরা ইউনিট হিসেবে ধরি জুল পার মোল অথবা জুল পার গ্রাম। আমি যদি নাম্বার অফ মোলস বাড়িয়ে দিই, টোটাল যে ফ্রি এনার্জি হবে সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। ইন্টেন্সিভ হচ্ছে ডাজন্ট ডিপেন্ড অন সিস্টেম সাইজ। ধরা যাক ডেন্সিটি, ডেন্সিটি কি, মাস বাই ভলিউম, এটা ডেন্সিটি, ঠিক আছে। এই ডেন্সিটিটা ধরা যাক একটা পার্টিকুলার মেটাল ব্লক, আয়রন ব্লক, সেই আয়রনের কম্পোজিশনটাকে আমরা ফিক্স করে দিলাম, ঠিক আছে, এবং সেই ব্লকটার মধ্যে কোনো রকম কোনো ফ্ল নেই, কোনো পোর্স নেই, কিছু নেই, ঠিক আছে। এটা তো সলিড আয়রন ব্লক এবং কম্পোজিশনটা ফিক্স রেখেছি এবং একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে রয়েছে। তখন যদি আমার ডেন্সিটি মেজার করি কোনো একটা, এবং সেই আয়রন ব্লক থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিলাম, কেটে নিয়ে তার ডেন্সিটি মেজার করলাম এবং টোটাল আয়রন ব্লকটার ডেন্সিটি মেজার করলাম, দেখা যাবে যে দুটোরই ডেন্সিটি সমান থাকবে, ঠিক আছে। তার মানে ডেন্সিটিটা আমরা সিস্টেম সাইজের ওপর ডিপেন্ড করছে না, তখন সেটাকে বলি ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, আমরা দেখব যে ইন্টেন্সিভ প্রপার্টি যেমন কেমিক্যাল পোটেনশিয়াল সিস্টেম সাইজের ওপর ডিপেন্ড করে না, তখন সেটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যায়। ওকে, সেরকমভাবে আমরা থার্মোডাইনামিক ভেরিয়েবলসগুলোও দেখব যে আইদার সেটা ইন্টেন্সিভ হচ্ছে অথবা এক্সটেন্সিভ হচ্ছে। যেমন টেম্পারেচার, একটা পার্টিকুলার সিস্টেম, মানে ধরা যাক এই সিলিন্ডারের মধ্যে আমি একটা টেম্পারেচার ফিক্স করে দিলাম। ওকে, এই টেম্পারেচারটা কিন্তু আমি যখন এটা অ্যালাউ করলাম একটা পার্টিকুলার প্রেশারে এবং কম্পোজিশন অর গ্যাস মলিকিউল, এটাকে যদি আমি ফিক্স করে দিই, ধরা যাক এন নাম্বার অফ অ্যাটমস রয়েছে অর মোলস, নাম্বার অফ মোলস যদি আমি ফিক্স করে দিই, তাহলে আমার টোটাল নাম্বার অফ মোল ফিক্সড, প্রেশার ফিক্সড, টেম্পারেচার এটা যদি আমি ধরে নিই যে ডায়াথার্মাল ওয়াল, ওকে, তাহলে আমি এই টেম্পারেচারটাকে ধরতে পারি যে টেম্পারেচার অফ সিস্টেম ইকুয়াল টু টেম্পারেচার অফ সারাউন্ডিং, অ্যান্ড এটা যদি ডায়াথার্মাল ওয়াল হয় তার মানে মাস এক্সচেঞ্জ পসিবল নয়। তখন কিন্তু আমি দেখব যে এই সিস্টেমের কিন্তু টেম্পারেচারটা
যে কোনো পয়েন্ট আমি ধরি, যে কোনো পয়েন্ট ধরি, অ্যাভারেজ টেম্পারেচার অল ওভার দ্য সিস্টেম সেটা কিন্তু সেম হবে। ঠিক আছে, এখানে এই সিস্টেমটাকে যদি আমি ছোট করে দিই, ওকে, টেম্পারেচারটাকে ফিক্স রাখলাম, প্রেশারটাকে ফিক্স রাখলাম, নাম্বার অফ মোলসটাকে কমিয়ে দিলাম, তাহলে সিস্টেমটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, সেই ছোট হয়ে গেলে আমরা দেখব তখনও কিন্তু টেম্পারেচারটা সমানই থাকছে। আর এই ছোট করার অর্থ হচ্ছে যে আমরা যখন এটাকে বলি যে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে আমি রেখেছি এবং ইকুইলিব্রিয়াম মেনটেন করছে সারাউন্ডিংয়ের সঙ্গে, তখন কিন্তু আমরা এটা একটা ইকুয়েশন দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, সেটাকে বলে স্টেট ইকুয়েশন, থার্মোডাইনামিক স্টেট ইকুয়েশন। জেনারেলি গ্যাসের ক্ষেত্রে আমি যদি এটাকে আইডিয়াল গ্যাস ধরি, পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা আমরা ফলো করতে পারি। তখন দেখব যে টেম্পারেচার, if it has reached equilibrium, particular set of parameters, সেই টেম্পারেচারটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সেম থাকবে। তার মানে টেম্পারেচার অলসো বিকামস ইন্টেন্সিভ প্রপার্টি, মানে এটা সিস্টেমের সাইজের ওপর ডিপেন্ডেন্ট নয়। প্রেশারটাও কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি, ওকে, কারণ প্রেশার, আমি প্রেশার মেজার করি কি করে, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এবং যদি আমি ফোর্সটা এবং এরিয়া যদি সেম রাখি, কিংবা এরিয়া বাড়লে ফোর্সও ইকুয়ালি প্রপোর্শনালিটি বেড়ে যাচ্ছে, তার মানে আমি প্রেশারটাকে সেম রেখে দিচ্ছি এবং সেটাকে আমরা কিন্তু ইন্টেন্সিভ হিসেবে ধরবো। ঠিক আছে, লাইক দ্যাট আমরা দু ধরনের প্রপার্টি হবে, এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ। ওকে, এবারে আমরা কিন্তু কয়েকটা প্রসেসে যাব আর কি। ঠিক আছে, প্রসেস ডেফিনিশন আমরা ইকুইলিব্রিয়ামে আসার আগে এগুলো ডিফাইন করে দিচ্ছি। প্রসেস হচ্ছে, এখানে প্রসেস মানে এই নয় যে আমি হিট ট্রিটমেন্ট করছি, আমি এখানে থার্মোডাইনামিক প্রসেস বোঝাচ্ছি। এখানে প্রসেস বলতে আমি বোঝাচ্ছি হোয়েদার দ্য প্রসেস ইজ মেনটেন, মানে টেম্পারেচার, ওদের টেম্পারেচারটা ফর দ্য এন্টায়ার প্রসেস টেম্পারেচারটা ফিক্স রাখছি কিনা। যদি টেম্পারেচার ফিক্স থাকে তাহলে সেই প্রসেসটাকে বলবো আইসোথার্মাল। আমি যদি প্রেশারটাকে ফিক্স রাখি তাহলে বলবো আইসোবারিক। লাইক দ্যাট ওয়ে আমি প্রসেস ডিফাইন করতে পারি। ঠিক আছে, সিমিলারলি আমি যদি হিট এক্সচেঞ্জটাকে আটকে দিই, হিট এক্সচেঞ্জটাকে আমি বন্ধ করে দিই, তাহলে সেটাকে বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। এরকম আমরা প্রসেস ডিফাইন করতে পারি। ঠিক আছে, ফাইন। আর যখনই আমরা থার্মোডাইনামিক্সে যাব তখন কিন্তু আমরা এনার্জি টার্মটাকে সবসময় ধরব। ওকে, সে এনার্জি টার্ম হচ্ছে, আমরা এনার্জি যখনই আসবো তখন কিছু কিছু এনার্জি টার্ম, বেসিক এনার্জি টার্ম আমাদের ধরতে হবে, যেমন ইন্টারনাল এনার্জি। সো ইন্টারনাল এনার্জি কিছুই নয়, প্রত্যেক সিস্টেমে যদি কিছু মলিকিউলস থাকে, কিছু কন্টেন্ট থাকে, মাস কন্টেন্ট থাকে, কিছু এন্টিটি থাকে, সেই এন্টিটি উইল হ্যাভ ইটস কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটোই থাকবে। এবং তখন সেই কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু সিস্টেমের একটা এনার্জি হিসেবে কনসিডার হয়। মানে এটা হচ্ছে একটা ইন্টারনাল এনার্জি, দ্য সিস্টেম ইটসেলফ একটা এনার্জি পজেস করে আর কি, ধরে রাখে, সেই এনার্জিটাকেই বলবো ইন্টারনাল এনার্জি। এবং ইন্টারনাল এনার্জি কিন্তু প্রত্যেকটা সিস্টেমের আছে। কেন আছে সেটা বোঝাতে গেলে বোঝা যাবে যখন অ্যাডিয়াবেটিক সিস্টেম যখন কাজ করে। আমি এই যে একটা সিলিন্ডার আমি রেখেছি, এই সিস্টেম একটা সিলিন্ডার রেখেছি এবং সিলিন্ডারটা, এই সিলিন্ডারের উপরে একটা পিস্টন রেখেছি, সেই পিস্টনটা এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা ধরে নিচ্ছি যে ফ্রিকশনলেস বাউন্ডারি, এবং এখানে একটা প্রেশার আছে, একটা কনস্ট্যান্ট প্রেশার দিয়ে রেখেছি। আর এই সিস্টেমটা একটা ডায়াথার্মাল ওয়াল দিয়ে রয়েছে, সেই ডায়াথার্মাল ওয়াল হিট এক্সচেঞ্জ পসিবল, এবং সারাউন্ডিংয়ের টেম্পারেচারটি এখানকার টেম্পারেচারও ঠিক। ওকে, এবারে যদি আমি এইখানে একটু বেশি হিট ঢুকিয়ে দিই, প্রেশার কনস্ট্যান্ট, হিট যেহেতু ভেতরে ঢুকে গেলে তখন কি হবে, কাইনেটিক এনার্জিগুলো বেড়ে যাবে মলিকিউলসে। তখন যেহেতু এটা ফিক্সড প্রেশারে রয়েছে আর ইন্টারনাল প্রেশার বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই পিস্টনটাকে উপর দিকে পুশ করবে এবং তখন আমি কিছুটা কাজ পাবো, উই গেট ওয়ার্ক ডান
বাই দ্য সিস্টেম। ওকে, তার মানে এখানে দেখা যাচ্ছে হিট এনার্জি কিন্তু ওয়ার্কটা দিচ্ছে। ওকে, কিন্তু এই ওয়ালটা যদি ডায়াথার্মাল হয়, ঠিক আছে, এবং যদি ডায়াথার্মাল হয়ে যায় এবং যদি এই প্রেশারটাকে একটু কমিয়ে দিই, যদি এটা হচ্ছে এখন হিট এক্সচেঞ্জ পসিবল, তার মানে ডায়াথার্মাল ওয়াল। আর যদি আমি এটাকে অ্যাডায়াবেটিক করে দিই এবং প্রেশারটা একটা কনস্ট্যান্ট প্রেশারে মেনটেন করে রেখেছি, দ্যাট মিনস সিস্টেম ইজ এন ইকুইলিব্রিয়াম। আমি ইকুইলিব্রিয়ামটা এই জন্যে আনছি, এখন বোঝার দরকার নেই, আমি শুধু বলতে চাইছি যে জাস্ট ধরার জন্য বলছি এটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে টেম্পারেচার এই সিস্টেমের সব জায়গায় সমান। আর এটা কিন্তু অ্যাডায়াবেটিক ওয়াল, এবং অ্যাডায়াবেটিক ওয়াল হওয়ার ফলে কি হচ্ছে, আমি হিটটা বের করতেও পারবো না, ভেতরেও নিয়ে যেতে পারবো না। এবং যদি এখানে প্রেশারটাকে একটু কমিয়ে দিই তাহলে কি হবে, এই প্রেশারটা আবার উঠবে, এবং যেহেতু উঠবে তখনই কিন্তু এ কিছুটা কাজ করবে। ঠিক আছে, সেই সিস্টেমটা কাজ করছে এখানে। তার মানে সিস্টেম কাজ করছে কি করে, তার মানে সিস্টেম কাজ করছে কারণ ভেতরে কোনো একটা এনার্জি না স্পেন্ড করলে তো সিস্টেম কাজ করবে না, তা ভেতরে এনার্জিটা কিছুটা স্পেন্ড হচ্ছে। ঠিক আছে, এই যে ভেতরে একটা এনার্জি রয়েছে, একটা আইসোলেটেড সিস্টেম, একটা অ্যাডায়াবেটিক সিস্টেমে যখন আমি কোনো একটা কাজ পাচ্ছি, দ্যাট মিনস সিস্টেমের একটা ভেতরে যে এনার্জিটা রয়েছে সেটাই কিন্তু ও স্পেন্ড করছে, স্পেন্ড করে একটা ওয়ার্ক দিচ্ছে। তার মানে ইন্টারনাল এনার্জি না থাকলে কিন্তু সেটা পারতো না। এটাই হচ্ছে মানে একটা কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড ইন্টারনাল এনার্জি, whether the system possesses internal energy। এইটাই বোঝাচ্ছে যে ইন্টারনাল এনার্জি রয়েছে। অ্যাডায়াবেটিক সিস্টেম যখন কাজ করে, কাজ দেয়, তখন কিন্তু সে ভেতরে এনার্জিটাকে কনজিউম করেই কাজটা দেয়। ঠিক আছে, তো ইন্টারনাল এনার্জি হচ্ছে সিস্টেম এনার্জি উইদিন, মানে সিস্টেমের ভেতরেই একটা এনার্জি রয়েছে বিকজ অফ কাইনেটিক প্লাস potential energies, এই দুটো কম্বিনেশন দ্যাট গিভস ইউ সিস্টেম এনার্জি উইদিন, এবং সেটাই ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, আরও একটা এনার্জি আছে, সেটা হচ্ছে এনথালপি। আর এনথালপি বুঝতে গেলে কিন্তু আমাদের একটু ফার্স্ট লটাকে বুঝতে হবে। ঠিক আছে, আর ফার্স্ট লটা কি বোঝাচ্ছে, এবং শুধু ফার্স্ট ল নয়, এবং এনথালপি আছে, তারপরে আরও কিছু টার্ম আছে যেমন এনট্রপি। এনট্রপি বুঝতে গেলে আবার সেকেন্ড লটাকে বুঝতে হবে। ঠিক আছে, তা না হলে আমরা কিন্তু এর কনসেপচুয়ালাইজেশন করতেই পারবো না। ঠিক আছে, এবারে দেখা যাক কি করে আমরা এনথালপি এনট্রপিগুলো বুঝি, এবং তার জন্য আমার দরকার হচ্ছে ফার্স্ট দিস, in order to understand enthalpy we need to know first law, আর এইটা বোঝার জন্য আমাদের দরকার আর এই দুটো জানলে আমরা আর একটা এনার্জিকে বুঝতে পারি, সেটাকে বলে জি। ফাইন, আমরা তার মানে ফার্স্ট ল সেকেন্ড লতে ঢুকবো আস্তে আস্তে, তারপরে আমরা ইকুইলিব্রিয়ামে আসবো। ঠিক আছে, তো ফার্স্ট লটা কি, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, সেটা বেসিক্যালি এনার্জি কনজারভেশন। It is nothing but energy conservation. আর এটা স্টেটমেন্টটা কি, এনার্জি can neither be created nor destroyed. Okay, that's the definition of first law of thermodynamics. আর এইটা যখনই আমরা
করব, দ্যাট মিনস আর একটা বোঝাচ্ছে এটা, দিস ইজ ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, আমি এনার্জি একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, ওকে, এবং সেই এনার্জি কিন্তু কনভার্ট হতে পারে একটা পার্টিকুলার সিস্টেম থেকে একটা পার্টিকুলার সিস্টেমে আমি এনার্জি হিট এনার্জি থেকে আমি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, কিংবা ইলেকট্রিক্যাল এনার্জি ক্যান কনভার্ট টু হিট, অল দোজ মানে ওই এক্সচেঞ্জগুলো পসিবল। এবং সেই যখন এক্সচেঞ্জ হয় তখন কিন্তু ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ মানে এমন একটা ফ্যাক্টর থাকে দুটো এক্সচেঞ্জে, দুটো এনার্জির মাঝখানে, সেই এনার্জি সেই ফ্যাক্টরটা উইল ডিসাইড হাউ মাচ, মানে কতটা আমি অন্য এনার্জিটা পাবো, সেই ইকুইভ্যালেন্সটা মেনটেন করবে। দ্যাট মিনস সেকেন্ডটা হচ্ছে যে এনার্জি কনভার্সন ইজ পসিবল, এনার্জি কনভার্সন ইজ পসিবল, বাট নেট এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবং সেটা বোঝার জন্য আর একটা কন্ডিশন এসে যায়। ধরা যাক আইসোলেটেড সিস্টেম, দ্যাট মিনস সেই সিস্টেমটা সারাউন্ডিংয়ের সঙ্গে কোনো রকম মাস কিংবা এনার্জি এক্সচেঞ্জ করছে না। এনার্জি বলতে আমি বোঝাচ্ছি মানে হিট এনার্জি যদি এক্সচেঞ্জ না করে কিংবা অন্য কোনো এনার্জি যদি না করে, সেই আইসোলেটেড সিস্টেমের মধ্যে কিন্তু টোটাল এনার্জিটা কিন্তু ইজ ফিক্সড। এটাও একটা খুব বড় স্টেটমেন্ট, ওকে, এবং ফিক্সড অথবা কনস্ট্যান্ট যথাযথ যায়। কারণ আমি যদি আইসোলেটেড সিস্টেমে একটা রেখে দিই, সেখানে কোনো রকম এনার্জি আসছে না যাচ্ছে না, তার মানে, এবং সেটা যদি একটা পার্টিকুলার সিচুয়েশনে বসে থাকে, তাহলে কিন্তু সেটার এনার্জিটাও কনস্ট্যান্ট থেকে যাবে, ঠিক আছে। আর যদি আমি এনার্জি কনভার্সনটা দেখি, এখানে একটা ইকুইভ্যালেন্স আসে। যেমন আমি ইকুইভ্যালেন্স বোঝাতে আমি কি বোঝাতে পারি, যেমন হিট এবং ওয়ার্ক। আমি আগেও দেখেছি যে পিস্টনের মধ্যে যদি আমি হিট দিই তাহলে সিস্টেম কিন্তু ওয়ার্ক করে কিছুটা। আমি যখন সেটা আমি দেখছি যে আইসোথার্মাল সিস্টেমে আমি কিছুটা হিট ভেতরে ঢুকিয়ে দিলাম, ডায়াথার্মাল ওয়াল দিয়ে রয়েছে, পিস্টনটা ওপরে উঠে যাবে। যেহেতু সেই পিস্টনটা কনস্ট্যান্ট প্রেশারে রয়েছে, আমি যখনই হিট দেবো তার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, ইন্টারনাল প্রেশারটা বেড়ে যাবে এবং সিস্টেম উইল ডু সাম ওয়ার্ক, ওকে। সেইখানে কিন্তু সেই কতটা ওয়ার্ক দেবে, এখানে হিট এনার্জি কনজিউম হচ্ছে টু গিভ সাম ওয়ার্ক, সেই হিট এনার্জি এবং ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক আমি যদি, কারণ এখানে মেকানিক্যাল ওয়ার্কই হচ্ছে, কারণ পিস্টন ওপর নিচ করছে, তখন কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন মেনটেন করবে। সেই রিলেশনটা হচ্ছে ডব্লু, প্রথম হচ্ছে প্রপোর্শনালিটি থাকবে, ওকে, হিট এনার্জি এবং ওয়ার্ক এই দুটোর মধ্যে প্রপোর্শনালিটি থাকবে, এবং সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলি জে। এই জেটাকে বলা হয় যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্স অফ হিট। আর এটার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 4.155 জুল পার ক্যালোরি, ওকে। দ্যাট মিনস এখানেও কিন্তু আমি কোনো এক্সট্রা ডেভেলপ করছি না, ইকুইভ্যালেন্সটাই আমাকে দেখাবে যে হ্যাঁ ইকুইভ্যালেন্ট এনার্জি উইল কনভার্ট টু অ্যানাদার ফর্ম, এবং কিন্তু টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, ওকে। সেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে বোঝাই। সেই ইকুয়েশনটা হচ্ছে du ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ। এটা কি করে বোঝাই, একটা সিস্টেম নিলাম, সেই সিস্টেমে একটা ইন্টারনাল এনার্জি আছে ইউ, এবং আমি এখানে কিছুটা হিট দিলাম, এ কিছুটা ওয়ার্ক করলো, ওকে, এবং ডিউরিং দ্যাট প্রসেস সিস্টেম ইন্টারনাল এনার্জি অলসো উইল চেঞ্জ, মানে ওই সিস্টেম ইন্টারনাল এনার্জিও কিছুটা চেঞ্জ হলো, ঠিক আছে। এবং এই তিনটে টার্মের মধ্যে এখানে একটা আমি এখানে ডেল কথাটা ইউজ করেছি, কারণ ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট অফ হিট সেটা ওই সিস্টেমে দেওয়া হচ্ছে, সিস্টেম অলসো ডাজ সাম ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এবং সেখানে ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট অফ ইউ অলসো চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে হিট,
এটা হচ্ছে ওয়ার্ক, ফাইন। সেই ওয়ার্ক, ওকে। এই তিনটে টার্মের মধ্যে একটা রিলেশন মেনটেন হচ্ছে, সেই রিলেশনটা হচ্ছে এটা। এটাই হচ্ছে ফার্স্ট ল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইভ্যালেন্স মেনটেন করছে, আমি কোনো এনার্জি দিচ্ছিও না, এনার্জি কোনো জেনারেটও করছি না আলাদা করে, কোনো আলাদা করে এনার্জি পাচ্ছিও না, যা হচ্ছে সেটা কিন্তু সব ইকুয়াল হয়ে যাচ্ছে আর কি। এই ইকুয়েশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। আমরা দেখব পরে যে এটার সঙ্গে কিন্তু ফার্স্ট ল এবং সেকেন্ড ল অ্যাসোসিয়েট হয়ে যাবে, দেখা যাবে পরে। কিন্তু এই ইকুয়েশনটা অদ্ভুত জিনিস, একটা জিনিস বলতে পারে না। আমি দেখতে পাচ্ছি কতটা হিট এলে কতটা ওয়ার্ক হবে, কিন্তু সেই কোন দিকে সিস্টেমটা যাবে সেটা কিন্তু আমরা বোঝাতে পারি না। এটা শুদ্ধ একটা এনার্জি ব্যালেন্স দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু কোন দিকে সিস্টেমটা যাবে সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের সেকেন্ড লটা লাগবে, ঠিক আছে। সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ল, এবং সেটাই আমাদের ডিসাইড করবে যে ফেজ ডায়াগ্রামে কোন দিকে গেলে, ভেরিয়েবল চেঞ্জ হলে কোন দিকে গেলে আমি কোন ফেজটা পাবো, সেটা কিন্তু আমাকে সেকেন্ড লয় বুঝিয়ে দেবে। এবং পরে অদ্ভুত জিনিস দেখা যাবে, সেকেন্ড লটা কিন্তু এই যে ফার্স্ট লয়ের এক্সপ্রেশনটা দিয়েছি ডেল ইউ ডিউ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ, সেটা কিন্তু সেটার মধ্যেই কিন্তু সেকেন্ড লটা ঢুকে যাবে আস্তে আস্তে, ওকে। তো আমরা সেকেন্ড লটা বোঝার চেষ্টা করি। ফার্স্ট লটা শুধু বললো যে আমাদের এনার্জি ব্যালেন্স করছে, কিন্তু সেকেন্ড লটা আমাকে দেবে যে কোন দিকে যাবে। এবং এখানে সেকেন্ড ল আর একটা জিনিস বোঝাবে, সেটা হচ্ছে কোনখানে গিয়ে শেষ হবে। একটা প্রসেস চলছে, মানে একটা ডিরেকশানে চলছে, সেই ডিরেকশনটা কোন, মানে এটা কি এভার মুভিং প্রসেস, মানে আমি চলতেই থাকবো প্রসেসটা, কোনো দিন কোনো জায়গায় এন্ড করতে পারবো না। কিন্তু সেকেন্ড ল কিন্তু এটাও বুঝিয়ে দেবে কোনখানে আমার এন্ড হবে ওটা, ঠিক আছে। সেই কোনখানে এন্ড হবে সেটাই কিন্তু আমাকে ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা দেবে, ঠিক আছে। এই সেকেন্ড ল ব্যাপারটা আমি পরের লেকচারে নিয়ে যাব। আমরা চেষ্টা করলাম যে ওটা নিয়ে আসতে পারবো, মানে ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা নিয়ে আসতে পারবো, কিন্তু আমার মনে হয় এটা থার্ড লেকচারে নিয়ে যাওয়াটা বেটার হবে। পরের লেকচারে আমি নিয়ে যাব সেকেন্ড লটা ডিসকাশন করার জন্য, এবং সেখানে আমি দুটো জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিরেকশন, কোন দিকে প্রসেসটা যাবে, আর কোন দিকে সিস্টেমটা মুভ করবে, এবং সিস্টেমটা কোনখানে গিয়ে থামবে, ঠিক আছে। সেই দুটো জিনিস, এবং কোনখানে গিয়ে থামবে সেটা আমাকে ডিকটেট করবে, আমাকে জানতে সাহায্য করবে যে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কী। তো ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড লটা পরের ক্লাসে শিখব। ফার্স্ট এই ক্লাসটাতে যেটা করলাম সেটা হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মের ডেফিনিশন দিলাম, আর কিছু কিছু টার্মের ডেফিনিশন দিতে গেলে আমাদের সেকেন্ড লটা শিখতে হবে। যেমন এনথালপি, আমরা মনে হয় এনথালপিটা এখানে করে নিতে পারবো, বাট আমি চাইছি যে থার্ড লেকচারে গিয়েই আমি এনথালপিটা বোঝাবো, ঠিক আছে। ফার্স্ট ল ক্যান অ্যাকচুয়ালি আমাকে এনথালপিটা বোঝাতে তো হেল্প করবেই, সেটা আমি পরের ক্লাসে নিয়ে যাব, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।